ভারতীয় শিক্ষা ব্যবস্থা আজ কি কোমায়? কতটা ঠিক এই কথাটা? সোনাম ওয়াংচুক দীর্ঘদিন ধরে যিনি কিনা দিল্লিতে হাঙ্গার স্ট্রাইক করে যাচ্ছেন, কিন্তু কেন? আদেও কি এখান থেকে সুরাহা মিলবে কিছু? সোনাম ওয়াংচুক কে? তার পরিচয় কি? কেন তিনি এই ধরনের কাজের সাথে যুক্ত হলেন? সবকিছুই আজকে আমরা জানবো এই ভিডিওটাতে। না, এই ভিডিওটা কোনো একাডেমিক ভিডিও নয়, এই ভিডিওটা সবার জন্য। আমাদের প্রত্যেকের জানা দরকার আল্টিমেট কি ঘটছে দিল্লিতে যন্তর মন্তরে, বা সোনাম ওয়াংচুক এই যে নামটা, এই নামটা প্রত্যেকটা শিক্ষার্থীর ভারতবর্ষে জানা দরকার, কেন তিনি এই হাঙ্গার স্ট্রাইকে নেমেছেন। তাই ভিডিওটা যতটা সম্ভব তোমাদের পক্ষে শেয়ার করবে। যত বেশি সংখ্যক ছেলে মেয়েদের কাছে এই ভিডিওটা যাবে, তত বেশি ছেলেমেয়েরা এনার সম্পর্কে জানতে পারবে। এটাই এই ভিডিওর আলটিমেট উদ্দেশ্য। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে প্রশ্নটা মাথার মধ্যে আসবে যে সোনাম ওয়াংচুক কে, এনার পরিচয় কি? সেক্ষেত্রে আমরা জানি থ্রি ইডিয়টস সিনেমাটা নিশ্চয়ই আমরা দেখেছি বা শুনেছি, তাই না? তো থ্রি ইডিয়টসের আমির খান যে ক্যারেক্টারটা প্লে করেছিল, সেই ক্যারেক্টারটাই অরিজিনালি এতদিন পর্যন্ত আমরা জানতাম অরিজিনাল ব্যক্তিটাকে, না সোনাম ওয়াংচুক। ফংশুক বাংরু এই নামে এই ক্যারেক্টারটা প্লে করেছিল আমির খান থ্রি ইডিয়ট সিনেমাটাতে। তো অরিজিনালি বলতে পারো কিনা এই ক্যারেক্টারটা সোনাম ওয়াংচুক, যিনি কিনা রিয়েল হিরো। কিন্তু সত্যি কি তাই? না, সত্যি কিন্তু তা নয়। আজকে জানতে পারছি এই সত্যিটা কিন্তু ঠিক নয়। কারণ আমির খান স্টেটমেন্ট দিয়েছে। আমির খান স্টেটমেন্ট দিয়েছে যে থ্রি ইডিয়টস সিনেমাটা যেটা তৈরি হয়েছে এবং যার সাথে সোনাম ওয়াংচুককে রিলেট করা হচ্ছে, সেই তথ্যটা একদমই ঠিক নয়। লেখক অর্থাৎ সিনেমাটা রাইটার এবং ডিরেক্টর যখন সিনেমাটা লেখেন যুগ্মভাবে, তখন তারা কিন্তু সোনাম ওয়াংচুককে চিনতেন না। যদিও ঘটনা অন্য, ব্যাকগ্রাউন্ড বলছে যে এই সিনেমার শুটিং করার জন্য লাদাখে যাওয়া হয়েছিল। সেখানে সোনাম ওয়াংচুকের যে স্কুলটা রয়েছে, সেই স্কুলের শুটিং করার কথা হয়েছিল। শেষ পর্যন্ত পারমিশন কিন্তু পায়নি। যাই হোক, প্রসঙ্গটা সেটা নয়। প্রসঙ্গটা আমির খান যে কিনা বলতে পারো এটাকে অফিসিয়ালি ক্ল্যারিফাই করেছে একটা রিউমার হিসেবে। তিনি বলেছেন ফিল্ম মেকার ডিড নট নো ওয়াংচুক অ্যাট দ্য টাইম অফ দ্য মুভি ওয়াজ ক্রিয়েটেড, দ্যাট দ্য আইডিয়া অফ দ্য ক্যারেক্টার বিং বেসড অন হিম অ্যাজ আ মিসকনসেপশন। তাই এই যে আইডিয়াটা যে এটা এই সিনেমাটা পার্টিকুলারলি সোনাম ওয়াংচুককে কেন্দ্র করে করা হয়েছে, এটা একটা মিসকনসেপশন। প্রশ্ন স্যার সেই জায়গা নয়। প্রশ্ন, আমির খান আরও বলেছেন যে তিনি পার্টিকুলারলি বলতে পারো কিনা এই যে সোনাম ওয়াংচুক যে ফাস্ট করছে, বা এই যে ধরো 20 দিন ধরে যে অনাহারে রয়েছেন, এটাকে আমির খানের বক্তব্য অনুযায়ী কিন্তু ইনি সাপোর্ট করছেন, বলা যেতেই পারে। প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে আজকে প্রায় 20 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আমরা দেখতে পাচ্ছি সোনাম ওয়াংচুক যে কিনা ফাস্টিং করছে, তাই তো? ফাস্টিং করছে আমরা জানি, হাঙ্গার স্ট্রাইকের মধ্যে রয়েছে আমরা জানি, কিন্তু এর যে মূল কারণ, সেই মূল কারণটা নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো বলিউডের অ্যাক্টর, কোনো পলিটিশিয়ান, কোনো ক্রিকেটার, নান অফ দেম হ্যাজ বিন সেড আ সিঙ্গল ওয়ার্ড। দেশের শিক্ষা ব্যবস্থা, সে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অনিয়ম চলছে, সেই অনিয়মকে কেন্দ্র করেই তো আজকে সোনাম ওয়াংচুকের এই হাঙ্গার স্ট্রাইক। তাহলে সেটাকে কোনো রকম ভাবে উল্লেখ না করে শুধুমাত্র ইনি সিনেমার অংশ নয় বলে জাস্ট গাটা এড়িয়ে গেছেন হচ্ছে বলিউডের সেলিব্রিটি। তাহলে ইনি কে? তাহলে ইনি একজন নিশ্চয়ই কোনো বড় ক্রিমিনাল, যাকে নিয়ে সারা দেশে এত হৈহুল্লোড় চলছে, বা ইনি একজন হয়তো ট্রেটার, বা ইনি একজন মার্ডারার, বা ইনি একজন রেপিস্ট, তাই না? নাহলে এত হৈহুল্লোড় কিসে সোনাম ওয়াংচুককে কেন্দ্র করে? সারা ভারতবর্ষ বলতে পারো কিনা আস্তে 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 তার আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া আগামী দিনে হয়তো
কষ্টদায়ক হয়ে উঠতে পারে। ডিপেন্ড করবে 20 জুলাই কি রেজাল্ট আসছে তার উপরে। এখন আমরা যদি একটুখানি সোনাম ওয়াংচুকের ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই যে আলটিমেট ইনি কে, এনার পরিচয়টা কি, তাহলে সর্বপ্রথম বলতে হবে এনার জন্ম 1 সেপ্টেম্বর 1966। ইনি একজন ভারতীয় প্রকৌশলী, সমাজকর্মী, উদ্ভাবক, শিক্ষা সংস্কারক এবং পরিবেশবাদী, যিনি লাদাখে স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ তার প্রতিষ্ঠাতা এবং পরিচালক। 1988 সালে একদল শিক্ষার্থী এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। কেন না, তাদের বক্তব্য হচ্ছে লাদাখের যে শিক্ষা ব্যবস্থা সেটা বিজাতীয় শিক্ষা ব্যবস্থা এবং জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে 1988 সালে একদল শিক্ষার্থী সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন। সোনাম ওয়াংচুক বলতে পারো কি না, তার যে ক্যাম্পাসটা, তার যে স্কুলটা, ওকে, সেই স্কুলটার একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি না, ক্যাম্পাসটার নকশা প্রণয়নের জন্য পরিচিত কে না, সেকমোল। এবং এই ক্যাম্পাসটা সৌরশক্তিতে পরিচালিত হয়। এখানে যাবতীয় কিছু রান্নাবান্না থেকে শুরু করে আলো জ্বালা থেকে শুরু করে যাবতীয় কিছুর ক্ষেত্রে কোনো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় না। এর পিছনেও কারণ আছে। সোনাম ওয়াংচুক একজন বড় পরিবেশবিদ বলতে পারো। লাদাখের বলতে পারো এই পরিবেশকে রক্ষা করার জন্য তিনি কিন্তু এর আগেও আন্দোলন করেছেন। তাই তার স্কুলে এই ধরনের কোনো জীবাশ্ম জ্বালানির ব্যবহার হবে না, এটাই খুব স্বাভাবিক। এছাড়া এনার পরিচয় না, সরকারি স্কুল ব্যবস্থায় সংস্কার আনার জন্য সরকার গ্রামীণ জনগোষ্ঠী ও সুশীল সমাজের যৌথ উদ্যোগে 1994 সালে অপারেশন নিউ হোপ কর্মসূচি চালু করার ক্ষেত্রে ওয়াংচুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে সরকারের অপারেশন নিউ হোপ পরিচালনার কর্মসূচি চালু করার ক্ষেত্রে 1994 সালে সোনাম ওয়াংচুক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত চেওয়াং নরফেলের নকশা করা ও নির্মিত কৃত্রিম হিমবাহ, যাকে এক কথায় বলা হয় কিনা আইস স্তূপ হলো, এই আইস স্তূপের ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়ে সোনাম ওয়াংচুক নিজেই বলতে পারো কিনা একটা নতুন পদ্ধতি উদ্ভাবন করেন। যে পদ্ধতিতে শীতকালে লাদাখের টেম্পারেচার যখন মাইনাসে, তখন বলতে পারো কিনা শঙ্কু আকৃতির বরফ জমিয়ে রাখা হয় এবং সেটাই গ্রীষ্মকালে বলতে পারো কিনা জলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই পদ্ধতির উদ্ভাবক হচ্ছে কিনা আমাদের সোনাম ওয়াংচুক। তিনি এটা অনুপ্রাণিত হয়েছিলেন কার দ্বারা না, চেওয়াং নরফেলের বলতে পারো কিনা নকশা ও নির্মিত কৃত্রিম হিমবাহ দ্বারা অনুপ্রাণিত হয়ে সোনাম ওয়াংচুক এই আইস স্তূপ তৈরি করেন। এছাড়া তার আর কোনো পরিচয়? তিনি প্রতিষ্ঠা করেছিলেন কি না আমাদের হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ লাদাখ। এটা যে তিনি প্রতিষ্ঠা করেন সেটা তিনি তার ওয়াইফ গীতাঞ্জলি আগমোর সহযোগিতায় বলতে পারো তিনি এটা প্রতিষ্ঠা করেন, বা যুগ্মভাবে তিনি এটা প্রতিষ্ঠা করেন। 1988-এ বলতে পারো কিনা এটা প্রতিষ্ঠা হয়। এছাড়া এনাকে আজ পর্যন্ত যদি আমরা দেখি রেকগনিশন কি দেওয়া হয়েছে, তাহলে উল্লেখযোগ্য পুরস্কার তো ইনি অনেক পেয়েছেন। আন্তর্জাতিক পুরস্কারের ক্ষেত্রে টোটাল যদি বলি 2025 পর্যন্ত 15খানা পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রমন ম্যাগসেসে পুরস্কার 2018-তে, এমিনেন্ট টেকনোলজিস অফ হিমালয়ান রিজিয়ন বাই IIT মান্ডি 2018-তে, এছাড়া গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাস্টেনেবল আর্কিটেকচার 2017-তে। লাদাখের এডুকেশন সেক্টর এবং ক্লাইমেট রিলেটেড চ্যালেঞ্জে বলতে পারো ওয়াংচুক যা কন্ট্রিবিউশন করেছে তা এক কথায় অতুলনীয়, এক কথায় অতুলনীয়। এবং তার ভারতের প্রতি বলতে পারো তার যে দায়বদ্ধতা, এখনো কথা উঠে আসছে, অ্যান্টি ন্যাশনালিস্ট তাকে তকমা দেওয়া হয়েছে যেহেতু তিনি CJP পার্টি জয়েন করেছেন। তো সেক্ষেত্রে একটু জেনে রাখা দরকার যে ইনি কিন্তু প্রথম যিনি কিন্তু এই মেড ইন চায়না প্রোডাক্ট বয়কটের কথা বলেছিলেন। কবে বলেছিলেন না, ইন্ডিয়া এবং চায়নার সঙ্গে যখন গালওয়ানে বলতে পারো 2020 সালে বর্ডার রিলেটেড ডিসপিউট হচ্ছে বা ঝামেলা চলছে, তখন তিনি সারা ভারতবাসীকে বলেছিলেন যে ভারতীয়দের ওয়ালেটের কি ক্ষমতা সেটা চায়নাকে বুঝিয়ে দিতে হবে। কিভাবে না, চাইনিজ প্রোডাক্টকে বন্ধ করে ইউজ করা বা কেনা বন্ধ করে ভারতীয়দের ওয়ালেটের ক্ষমতা
চায়নাকে বোঝাতে হবে, এবং তাই তিনি বয়কট অফ চাইনিজ প্রোডাক্ট বলতে পারো কিনা স্লোগান তুলেছিলেন। এছাড়া লাদাখের অটোনমি প্রোটেস্টের ক্ষেত্রেও বলতে পারো ইনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। 2023 সালে 26শে জানুয়ারি ক্লাইমেট চেঞ্জ এবং বলতে পারো কিনা লাদাখের ইকোসিস্টেমের ওপরে তার যে প্রভাব, সেই প্রভাবকে মাথায় রেখে তিনি প্রথম বলতে পারো 6 শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে লাদাখকে সংরক্ষণ করার কথা তোলেন। তাহলে লাদাখের এই যে পরিবর্তিত যে আবহাওয়া, এই আবহাওয়ার ফলে যে ক্ষয়ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাকে মাথায় রেখে ওয়াংচুক হচ্ছে কিনা প্রথম যিনি কিনা ভারতীয় সংবিধানের 6 শিডিউলকে মাথায় রেখে তিনি লাদাখকে সংরক্ষণের কথা প্রথম তোলেন। এবং তিনি বলতে পারো কিনা এই বিষয়ে বলতে পারো খারডুংলা পাসে প্রথম কিনা ফাস্টিং করার সিদ্ধান্ত নেন, যদিও পুলিশ পারমিশন দেওয়া হয়নি, কারণ তখন ওয়েদার যথেষ্ট খারাপ ছিল এবং সেই সময় ওখানে কোনো রকমভাবে ফাস্টিং করা যাবে না বলে তিনি শেষ পর্যন্ত সেটা করে উঠতে পারেননি, কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। মার্চ 2024-এ বলতে পারো তিনি ফাস্ট আনটু ডেথ শুরু করেন। উদ্দেশ্য কি ছিল বা তার ডিমান্ড কি ছিল? কনস্টিটিউশনাল সেফগার্ড ফর ইউনিয়ন টেরিটরি অ্যান্ড প্রোটেকশন অফ লাদাখ ফ্রম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মাইনিং লবি। তাহলে তার 2024 সালে যে অনশন, সেই অনশনের পিছনে কারণ ছিল লাদাখের কনস্টিটিউশনাল সেফগার্ড করা এবং তার সঙ্গে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল এবং মাইনিং যাতে লাদাখে না হয় সেটা আটকানো, মানে প্রকৃতিকে বাঁচানোই ছিল তার একমাত্র উদ্দেশ্য। তার জন্যই তিনি অনশন করেন। কবে না? মার্চ 2024-এ। এবার প্রশ্ন, কেন তিনি সিজেপি জয়েন করেন? ককরোচ জনতা পার্টি জয়েন করার পিছনে তার কারণ কি না? এর পিছনে অন্যতম কারণ, যখন আমাদের জাস্টিস সূর্যকান্ত তার একটা স্টেটমেন্টে দুটো শব্দ বলতে পারো তুলে আনেন, একটা হচ্ছে প্যারাসাইট আর একটা ককরোচ। কখন না সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতির আবেদন করায় তিনি এক আইনজীবীকে এই দুটো শব্দের মাধ্যমে ভৎসনা করেন, আর তখনই ওয়াংচুক বলতে পারো কিনা এগিয়ে আসেন এবং সিজেপি আন্দোলনকে বলতে পারো কিনা সাপোর্ট করেন, এবং তিনি নিজেকে একজন অনারারি ককরোচ বলে দাবি করেন। তাহলে তার ককরোচ জনতা পার্টিতে ঢোকার পিছনেও বলতে পারো কিন্তু এই পার্টিকুলার কারণ রয়েছে। যখন আমাদের কিনা প্রধান বিচারপতি একটা কন্ট্রোভার্সিয়াল রিমার্ক করেন, দুটো শব্দ তিনি এখানে ইউজ করেছেন কিনা, একটা প্যারাসাইট এবং ককরোচ, এবং এই দুটো শব্দ কখন করেন না যখন একজন কিনা সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতির আবেদন করায় এক আইনজীবীকে ভৎসনা করার ক্ষেত্রে তিনি এই দুটো শব্দ যখন উৎক্ষেপণ করেন, তখনই বলতে পারো ওয়াংচুক এগিয়ে আসেন এবং বলতে পারো কিনা সিজেপি আন্দোলনকে সাপোর্ট করেন এবং নিজেকে অনারারি ককরোচ বলে দাবি করেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা সোনাম ওয়াংচুকের ব্যাকগ্রাউন্ড দেখলাম, তিনি লাদাখের পরিবেশ রক্ষায় কি কাজ করেছেন দেখলাম, এর আগেও তিনি অনশন করেছেন এটাও দেখলাম বিভিন্ন কারণকে কেন্দ্র করে, তার পরিচয় কি সেটাও জানলাম। কিন্তু বর্তমানে যে জিনিসটা হচ্ছে যে তিনি হাঙ্গার স্ট্রাইকে রয়েছেন, কেন? প্রশ্ন এটা সব থেকে বড়, কেন তিনি হাঙ্গার স্ট্রাইকে রয়েছেন? এক্ষেত্রে মাথায় রাখবে ইনি কিন্তু এনার জন্য হাঙ্গার স্ট্রাইকে নেই। সারা ভারতবর্ষে 20 জন স্টুডেন্ট যে আত্মহত্যা করেছে, হ্যাঁ 20 জন স্টুডেন্ট যে আত্মহত্যা করেছে নিট পরীক্ষাকে কেন্দ্র করে, সেই আত্মহত্যার জবাব চাইতে পড়াশুনো সারা ভারতবর্ষে যে হচ্ছে, যে সিস্টেমে হচ্ছে, বা যেভাবে প্রতি বছর কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন লিক হচ্ছে সর্বভারতীয় স্তরে, তার প্রতিবাদ জানাতে আজ ইনি হাঙ্গার স্ট্রাইকে গেছেন, মানে আমাদের জন্য গেছেন, আমাদের প্রত্যেকটা ভারতীয় স্টুডেন্টের হয়ে ইনি কথা বলতে গেছেন। আজ ইনি প্রায় মরণাপন্ন, হ্যাঁ ইনি হাঙ্গার স্ট্রাইকে রয়েছেন দীর্ঘ 20 দিন। কারণ না নিট সহ বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ 5 দফা দাবিতে গত 20 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন করছেন ওয়াংচুক। শুক্রবার যদিও এক ভিডিও বার্তায় তিনি বলেছেন
যে আমার শরীর দুর্বল ঠিকই, তবে এতটাও নয় যে 3-4 দিনের মধ্যে মারা যাব। যদিও তার ওজন কিন্তু প্রায় 9 কেজির কাছাকাছি কমে গেছে। ডাক্তারদের কোর্টের তরফ থেকে যদি আমরা বলি, হাইকোর্টের তরফ থেকে বলতে পারো কিনা কেন্দ্র ও দিল্লি সরকারকে প্রতিদিন তার স্বাস্থ্যের উপর নজর রাখতে এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। হলো দেশবাসীর কাছে ওয়াংচুক আবেদন, তাকে অনশন ভাঙার অনুরোধ না করে আন্দোলনে সামিল হতে তিনি আবেদন জানিয়েছেন। বিশেষ করে মায়েদেরকে বলেছেন যে তারা তাদের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে তারা যেন কিনা এই আন্দোলনে যোগদান করেন বা তার সাথে যোগদান করেন। যদিও মেন কারণ তুমি যদি দেখো তাহলে এখানে দেখো তিনি বলেছেন কিনা তার জীবন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কিন্তু যে 20 জন পড়ুয়া আত্মহত্যা করেছে তাদের কি হবে? আমার জীবন তাদের থেকে বড় নয়। তাহলে আজও বলতে পারো কিন্তু সোনাম ওয়াংচুক তার যে পার্টিকুলার ইস্যু, সেই ইস্যুকে কেন্দ্র করে তিনি দাঁড়িয়ে আছেন। মানে তার ইস্যুকে কেন্দ্র করে তিনি সর্বভারতীয় স্তরে একটা মেসেজ সরকারের কাছে পৌঁছতে চলছে। আর কতদিন এই ধরনের পেপার লিক হবে? আর কতদিন আমাদের ভারতীয় পড়ুয়ারা বলতে পারো কিনা এই ধরনের ঘটনার সম্মুখীন হবে? একটা তো পরীক্ষা, তাই না? একটা সামান্য পরীক্ষা, কিছু লোকজনের মতে, কিছু নেতার মতে, কিছু বড় বড় রাষ্ট্র লোকেদের মতে কি হয়েছে একটা পরীক্ষা যদি ক্যান্সেল হয়? এটা বোঝার মতো ক্ষমতা যে পরীক্ষার্থী একমাত্র তার আছে। কিছু মনে করবেন না স্যার বা ম্যাডাম যারা এই ভিডিওটা দেখবেন, এখানে সরকার পক্ষ বিরোধী পক্ষের সমালোচনা করার জন্য ভিডিও নয়। ভিডিও হচ্ছে সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা দিন রাত পরিশ্রম করে একটা পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়ার জন্য বা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। কেন তারা এই ধরনের সিচুয়েশনের মুখে পড়বে? কেন তারা প্রত্যেক বছর কোনো না কোনো পরীক্ষা লিক হবে, তার ভুক্তভোগী হবে? সরকার একটা কমিশন বসিয়ে দিয়ে, একটা ইনভেস্টিগেশন বসিয়ে দিয়েই দায়িত্ব কি শেষ সরকারের? কেন এটা কি হতে পারে না যে পরীক্ষা যেটা নেওয়া হবে সেটা কোনো রকমভাবে লিক হবে না, সেই পরীক্ষাকে কেন্দ্র করে কোনো বিতর্ক হবে না? এটা কি হতে পারে না? এটা কি আমাদের যুব সমাজ সরকারের কাছ থেকে আশা করতে পারে না? যে সরকারই হোক, আজকে আমরা কেন এটা দেখব? 20টা ছেলে মেয়ে, নিষ্পাপ ছেলে মেয়ে যারা কিনা সুইসাইড করেছে, কি কারণ? পরীক্ষা। পরীক্ষা বারবার রি এক্সাম হচ্ছে, নিটের মতো পরীক্ষা রি এক্সাম হচ্ছে। এটা সত্যিই কিন্তু লজ্জার বিষয় আমাদের। হ্যাঁ, রি এক্সাম হচ্ছে ঠিক কথা, কিন্তু পারফরমেন্স সেম কি থাকে কখনো? একটা ছেলেকে বা একটা মেয়েকে একবার প্রথমবার যখন সে পরীক্ষা দেয়, যে কোনো পরীক্ষা, যত ফোকাসলি সে পরীক্ষাটা দেয়, যত খেটে পরীক্ষা দেয়, যত এন্থু নিয়ে পরীক্ষা দেয়, রি এক্সাম হলে একই মনস্তত্ত্ব হিসেবে পরীক্ষা দিতে পারে? একই মানসিকভাবে সে পরীক্ষা দিতে পারে? কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না, কেউ পারবে না। XYZ যাকেই বসিয়ে দিন না কেন, প্রথমবার পরীক্ষা, দ্বিতীয়বার পরীক্ষা, সেম মানসিকতায় সে দিতে পারবে না। এই জিনিসটা কবে বুঝবে? এই জিনিসটা ভারতে মানে অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছে এটা কবে বুঝবে? না, আমি আবারও বলছি, আমি শুধু পার্টিকুলার ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের পক্ষে বিপক্ষে এই প্রসঙ্গে যাচ্ছি না। আমার প্রশ্ন কেন হবে? আমার সিম্পল কোশ্চেন, কেন হবে? আমাদের কি সেই ইনফ্রাস্ট্রাকচার নেই? আমরা কি পারি না সঠিকভাবে পরীক্ষা নিতে? কেন যারা এই পরীক্ষা সিস্টেমের সাথে যুক্ত আছে তারা নিরপেক্ষ হবে না? কেন পরীক্ষার আগে পরীক্ষার কোশ্চেন লিক হবে? এই প্রশ্নগুলোর জন্যই তো আজকে সোনাম ওয়াংচুক অনশনে রয়েছেন এবং 20 জুলাই সংসদ অভিযান সফল না হওয়া পর্যন্ত তিনি এই অনশন চালিয়ে যাবেন। আজকে তার মতো একটা ডেকোরেটেড লোক যদি এগিয়ে আসতে পারে, কই আর কাউকে তো দেখছি না। হ্যাঁ, কিছু পলিটিক্যাল নেতা তারা হয়তো তার অনশনের সাথে যুক্ত হয়েছে, তারা হয়তো তার অনশনের পাশে দাঁড়িয়েছে, সে তো পলিটিক্যাল কারণ, সে তো পরিষ্কার পলিটিক্যাল কারণ। সাধারণভাবে যে সমস্ত সেলিব্রিটিরা
ছোট থেকে ছোট ঘটনায় হাতে মোমবাতি নিয়ে বা হয়তো সারা দেশে লং মার্চ করে দাঁড়িয়ে পড়ে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে, কই তাদের তো দেখছি না। এই সমস্ত ঘটনায় তারা কেউ এগিয়ে আসে না। কৃষকরা যখন আন্দোলন করে কেউ পাশে থাকে না, স্টুডেন্টরা যখন আন্দোলন করে কেউ পাশে থাকে না। বিহারে স্টুডেন্টদের ওপরে আজকে যে লাঠিচার্জ হয়েছে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে, তার প্রতিবাদ কোথায়? তার প্রতিবাদ কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে পরীক্ষার প্রশ্নপত্র একের পর এক লিক হয়েছে। প্রতিবাদ কোথায়? কোথায় সেই প্রতিবাদ? হওয়া উচিত। সরকারের এই বিষয়ে, এটা খুব সেন্সিটিভ একটা জায়গা। স্টুডেন্টদের সেন্টিমেন্টটাকে বুঝতে হবে। একটা স্টুডেন্ট কোন পরিপ্রেক্ষিতে একটা পরীক্ষা দেয়, তার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা বুঝতে হবে। সে বারবার দিতে পারবে না। এই জায়গাটা কবে বুঝবে? এই জায়গাটা সরকার বা সরকার যারা চালাচ্ছে কবে বুঝবে? পরীক্ষার প্রশ্নপত্র লিক কেন হবে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। 20 জুলাই সংসদ চলো জন্য বেঁচে থাকতে হবে বলে তিনি বলেছেন। শরীর দুর্বল তবু কমেনি মনের জোর। অনশনের 20তম দিনে আমরা দেখতে পেলাম কিনা পর্দায় ঢেকে তুলে নিয়ে গেল কিনা দিল্লি পুলিশ। ওকে, এক প্রকার জোর করে বলতে পারো তার অনশন ভাঙানোর জন্য হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলো দিল্লি পুলিশের তরফ থেকে সিভিল ড্রেসে এসে। কেন এটা করতে হবে? কেন এই পরিস্থিতিতে আসতে হবে যেখানে পুলিশ সিভিল ড্রেসে এসে তাকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে? এই জিনিস তো হওয়ার নয়। যাই হোক, সবশেষে একটা কথাই বলবো যে মিস্টার ওয়াংচুং, আপনি যে জিনিসটা শুরু করেছেন সেই জিনিসটা অবশ্যই আমরা চাইবো প্রত্যেকে আপনি এটা কন্টিনিউ করুন। সারা দেশ আপনার সাথে আছে। হ্যাঁ, হয়তো জানি আমি এই ভিডিওটা প্রকাশ করার পর বা ভিডিওটা পাবলিশড হলে অনেক নেগেটিভ কমেন্ট হয়তো আসবে, কিন্তু কোথাও না কোথাও বলতে তো হবে। দিনের পর দিন একই ঘটনা ভুক্তভোগী রিপিট হবে। কেন হবে? আমাদের স্টুডেন্টরা তো কোনো দোষ করেনি। আমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করে সঠিক পদ্ধতিতে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিই। তাহলে কেন আমরা ভুক্তভোগী হব এই ধরনের জিনিসের ক্ষেত্রে? সেটা শুধু নিট বলে নয়, আজকে সর্বভারতীয় স্তরে, আজকে রাজ্য স্তরে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই তো এটা অ্যাপ্লিকেবল। স্কুল পর্যায়ে পরীক্ষার ক্ষেত্রেও তো এটা অ্যাপ্লিকেবল। জিনিসটা সবাই প্রত্যেকে একটু মাথায় রেখো, এবং যদি ভিডিওটা ঠিকঠাক বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আবারও একবার শেষ করার আগে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই, কারুর ইস্তফা দিলেই কোনো কিছু সমস্যার সমাধান হয় না। এই ভিডিওটা সেটার দাবি কিন্তু করছে না। এই ভিডিওটা একটাই দাবি করছে যে সর্বভারতীয় স্তরে, রাজ্য স্তরে কম্পিটিটিভ এক্সাম হোক বা যে কোনো পরীক্ষাই হোক, সেই পরীক্ষা সুষ্ঠুভাবে যাতে সরকার আয়োজন করে বা আয়োজন করতে পারে, সরকারের উচিত সেই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা। থ্যাংক ইউ।